চলার পথে আমরা কত পরিচিত অপরিচিত মানুষের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে আমরা কথা বলি, কিন্তু আমরা কি জানি তাদের মধ্যে কে বা জীবিত আর কেই বা মৃত? যে মানুষটার সঙ্গে একটু আগে কথা বললাম, তার কিছুক্ষণ পরেই জানতে পারলাম হয়তো আধ ঘন্টা আগেই সেই মানুষটা হাসপাতালের বেডে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সুতরাং এই অনিশ্চিত পৃথিবীতে আমরা চলার পথে কখন কার সম্মুখীন হচ্ছি তা আমরা নিজেরাই জানি না। আসুন শুনে নিই আজকের আমাদের কাহিনী। নমস্কার, চ্যানেল অলৌকিকের আজকের নিবেদন বিতান মিত্রের লেখা একটি ভৌতিক কাহিনী, সে কি মৃত? বৈশাখ মাস, প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে আবার লোডশেডিং। আমি বাড়ির উঠোনের ধারে একটা আম গাছের তলায় চেয়ারে বসে একটা ভূতের গল্পের বই পড়ছি। অবশ্যই ভূতের গল্প শোনা বা পড়া দিনের বেলায় মানায় না, এই বিষয়টি রাতের বেলায় বেশ চমকপ্রদ। তবুও সময় কাটাতে আমার একমাত্র অবলম্বন এই বই। তবে হ্যাঁ, প্রেমের গল্প, রাজনীতির গল্প এবং উপন্যাস, এগুলোর থেকে আমার কাছে ওই রহস্য রোমাঞ্চ অর্থাৎ ব্যোমকেশ, ফেলুদা এবং শার্লক হোমস আর অবশ্যই ভূতের গল্প বেশ ভালো লাগে। যদিও টিভি আর মোবাইল ফোন এই গল্প দেখার থেকে আমার মনে হয় বইয়ের পাতায় গল্প পড়ে এবং প্রত্যেকটা ঘটনা নিজের মতো করে কল্পনা করে ভাবতে বেশ ভালো লাগে। যাই হোক, গল্প পড়তে পড়তে হঠাৎ দেখি আমার বাড়িতে অজয় এসে হাজির। হাত ঘড়িতে তাকিয়ে দেখি 5টা বাজে। অজয় সাইকেলটা রেখে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর কোনো কথা না বলেই আমার হাত থেকে বইটা নিয়ে 3-4 সেকেন্ড বইয়ের পাতায় একবার চোখটা বুলিয়ে বইটা ওর হাতেই রেখে দিয়ে বলল, চল রে ভাই, ঘুরে আসি, বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না। আমি বললাম, কোথায় যাবি? আর যাওয়ার জায়গাটা আছেই বা কোথায়? এর থেকে একটা কাজ করি, আমি দাবা নিয়ে আসছি। আমার কথা শেষ না হতেই অজয় বলল, ধ্যাত, একঘেয়েমি লাগে। আর তাছাড়া তুই আর দাবা ভাই আমার সাথে খেলতে পারবি না, বুঝলি? তার চেয়ে বরং চল গঙ্গার পাড়ে যাই, খুবই গরম পড়েছে। গঙ্গার পাড়ে গিয়ে পা ডুবিয়ে 2-1 ঘন্টা বসে থাকি। আমি আর কথা বাড়ালাম না। অগত্যা বললাম, তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। এরপর দুই বন্ধু রাস্তার মোড়ে এসে পৌঁছতেই পেছন থেকে ডাক দিল, এ সুবীর! সাইকেল থামিয়ে পেছন ফিরে দেখি সুমন দৌড়তে দৌড়তে আমাদের দিকে আসছে। এরপর আমাদের সামনে এসে আমাকে বলল, আরে আমি তো তোর বাড়িতেই যাচ্ছিলাম। আমি বললাম, যাবি? কোথায় যাস তোরা? বলল সুমন। বললাম, গঙ্গার পাড়ে, তুই যাবি? বলল, হ্যাঁ যাব, কিন্তু আকাশের কি পরিস্থিতি সেটা কি খেয়াল করেছিস? হ্যাঁ, সত্যিই তো, আকাশে মেঘ করেছে, এতক্ষণ তো খেয়ালই করিনি। মনে হয় বৃষ্টি হতে পারে। সে যাই হোক, যা গরম পড়েছে তাতে বৃষ্টি হওয়া অবশ্য একটু দরকার। তবে ওখানে থাকার জায়গা তো আছে, এমন তো নয় যে ফাঁকা জায়গায় বসে থাকবো। ওখানে কোনো না কোনো একটা দোকানে ঢুকে বসে থাকবো। কিন্তু বেরিয়ে যখন পড়েছি, তাহলে গঙ্গার পাড়ে ঘুরে আসবো বললাম। গত 2-3 দিন ধরে এই একই টাইমে একটা জিনিসের ঘটনা ঘটছে। মেঘ গুরু গুরু করে ডাকছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তাহলে চল যাওয়াই যাক, বলল অজয়। আমাদের মিনিট 15 লাগলো গঙ্গার পাড়ে আসতে। আমরা শ্মশানের পাশে
একটি ঘাট, যার নাম স্টিমার ঘাট, সেখানে এসে দাঁড়ালাম। গঙ্গার পাড়ে আজকে বেশ ভালোই জোরে হাওয়া বইছে, বেশ সুন্দর ঠান্ডা বাতাসে শরীর ঠান্ডা করে দিচ্ছে। আজকে গঙ্গার পাড়ে সেরকম কোনো লোক দেখছি না। আমাদের ডান দিকে একটু দূরে মাচার ওপরে দুটো লোক বসে আছে, আর এই এদিকটাতে দুটো গরু ঘোরাফেরা করে চলেছে। এখানে অন্যান্য দিনের তুলনায় আজকে লোকজন কম, হয়তো মেঘলা আকাশ দেখে সবাই ফিরে গেছে। আমরা তিনজনে তিনটে পাথরের ওপর বসে পড়লাম। দেখতে দেখতে গঙ্গার ওপারের মেঘ ক্রমশ এদিকের আকাশটাকেও একেবারে ছেয়ে ফেলল। শুরু হয়ে গেল টিপ টিপ করে বৃষ্টি। আমরা তিন বন্ধু উঠে পড়লাম, আর বসে থাকা যায় না। কিন্তু যতক্ষণে আমরা সিঁড়ি বেয়ে শ্মশানটার কাছে এসেছি, ততক্ষণে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ছুটে গিয়ে একটা দোকানের শেডের তলায় আশ্রয় নিলাম। সব দোকানগুলোই আজকে বন্ধ, হয়তো তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে মেঘ দেখে। শুরু হলো প্রবল ঝড়। চারিদিকের নারকোলের গাছগুলো মনে হচ্ছে যেন শুয়ে পড়ে এক্ষুনি ভেঙে যাবে, আর উঠবে না, আবার পরক্ষণে দাঁড়িয়ে যাচ্ছে। কলা গাছগুলোর তো অবস্থা খুবই খারাপ, দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সামনেটায় বড় বড় ধান ক্ষেত দেখা যাচ্ছে, দিগন্ত বিস্তৃত মাঠ, আর পেছনটাতে শ্মশানটা। আমরা দাঁড়িয়ে জলের ঝাপটায় তিন বন্ধু ভিজতে লাগলাম। সুমন খুব অস্থির হয়ে গেছিল। ও বলল, তোদের তো আগেই বলেছিলুম ভাই, আকাশের অবস্থা ভালো নয়, আজকে বেরোস না। চল আমাদের বাড়িতে বসে বরঞ্চ গল্প করি, তা তো শুনলি না। এবার দেখ কেমন ঠেলা। হ্যাঁ, কেন রে সুমন, ভয় লাগছে নাকি তোর আবার? না রে, এ কি বৃষ্টি, কখন যে বাড়ি ফিরবো বলতে বুঝতে পারছি না। ওদের দুজনের কথা শুনে আমি কোনো জবাব দিলাম না, শুধু চেয়ে চেয়ে দেখতে থাকলাম প্রকৃতির এই ভয়াবহ খেলা। ঘন্টাখানেক হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এখনো ঝড় থামবে। হঠাৎ আমার নাকে একটা গন্ধ এলো, খুব বিশ্রী পোড়া একটা গন্ধ। আমি সুমন আর অজয়কে বললাম, আচ্ছা ভাই, তোরা কি কোনো গন্ধ পাচ্ছিস, মানে পোড়া পোড়া গন্ধ? সুমন উত্তর দিল, হ্যাঁ ভাই, আমি অনেকক্ষণ ধরে একটা পোড়া গন্ধ পাচ্ছি। অজয় বলল, হ্যাঁ, আমিও না গন্ধটা পেলাম, কিন্তু এই ঝড়ের জলের রাতে এরকম বিচ্ছিরি গন্ধ আসছে কোথা থেকে? আমি বললাম, গন্ধটা নিশ্চয়ই চামড়া পোড়া গন্ধ, অথবা মরা পোড়া। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই ঝড় বাদলে মরা পুড়ছে কেমন করে? সুমন বলে উঠল, এই ঝড়ে মরা পুড়ছে কেমন করে রে? বুঝলাম ওরা ভয় পেয়েছে। বললাম, দাঁড়া, ব্যাপারটা ঠিক কি একটু বুঝতে দে। মাঝে মাঝে মেঘের শব্দ আর বিদ্যুতের আলো এই অন্ধকারে আমাদের চোখের সামনের সব দৃশ্যকে পরিষ্কার করে দিচ্ছিল। সেই আলোতে অস্পষ্টভাবে দেখলাম এক বৃদ্ধ লোক হাতে একটা লাঠি নিয়ে খুব কষ্টে হেঁটে হেঁটে ওই ধান জমিটার সামনে এসে দাঁড়ালো। অজয় আমার হাতটা ধরে বলল, ভাই, ওই দূরে একটা লোককে দেখতে পেলি? ওই দেখ, ওই দূরে, ওই জমিটার কাছে। কিন্তু হ্যাঁ তাই তো, আমিও দেখতে পেয়েছি। এই সময় ও এখানে কি করছে? বললাম, হয়তো ওর জমি জমাটা দেখতে এসছে ঝড়ে কেমন আছে। লোকটাকে কষ্ট করে ঠিক দেখতে পেলাম। এবার হঠাৎ প্রচণ্ড জোরে একটা বাজ পড়ে আকাশ আলোয় আলো হয়ে উঠল, আর সেই আলোয় আমরা দেখতে পেলাম লোকটাকে। একটা বয়স্ক লোক, একটা ধুতি পরে আছে, সারা শরীরটা চাদরে ঢাকা, হাতে একটা লাঠি।
ব্যাস এটুকুই দেখতে পেলাম, আবার সব অন্ধকার হয়ে গেল। পর মুহূর্তেই আকাশ বাতাস বিদীর্ণ করে আর একটা কান ফাটানো শব্দে বাদ করল, আর আমরা তিনজনেই দেখতে পেলাম লোকটা আমাদের খুব কাছেই এসে দাঁড়িয়েছে, কখন যেন তাকিয়ে রয়েছে আমাদের দিকে। কুচকুচে কালো মুখটাই খালি দেখতে পেলাম। চমকে উঠলাম আমরা তিনজনে। গন্ধটা এবার খুব জোরালোভাবে আসছে আমাদের নাকে, মনে হচ্ছে যেন লোকটার গা থেকে এই গন্ধটা আসছে। ভাই, লোকটা কে? কি মতলব বলতো? হ্যাঁ রে, লোকটা এখানে এত তাড়াতাড়ি এলো কিভাবে? লোকটার কোনো মতলব নেই তো? ঠিকই বলেছিস ভাই, আমারও তাই লাগছে বুঝলি। আমরা আচমকা লোকটাকে দেখে একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম, কিন্তু নিজেদেরকে সামলে নিয়ে আমি লোকটাকে প্রশ্ন করলাম, আপনি কি কিছু বলবেন? আপনি এই ঝড় জলের রাতে একা একা এই শ্মশানের ধারে কি করছেন? আপনার বাড়ি কোথায়? লোকটি এবার বলল, আমি এখানেই তো থাকি। লোকটির গলার স্বর কর্কশ, আর উনি এমনভাবে কথা বলছে যেন কথা বলতে তার খুবই কষ্ট হচ্ছে। লোকটার চেহারার বর্ণনা আমি ঠিক দিতে পারছি না, কারণ লোকটার পুরো গায়ের চাদর জড়িয়ে রেখেছে, মুখটাও স্পষ্ট দেখা যাচ্ছে না। যখন বিদ্যুতের আলো পড়ছে তখন যা দেখতে পাচ্ছি তা পুরো কুচকুচে কালো মুখ। তিনি বললেন, আমার নাম হারাধন, আমার বাড়ি এখানেই, আর এই যে তোমাদের সামনে এই ধান ক্ষেতটা দেখছো, এইটা আমার। আমি মনে মনে বললাম, লোকটা কি পাগল? এরকম ভয়াবহ ঝড়ের মধ্যে উনি এসেছেন, ওনার ধান ক্ষেত কেমন আছে দেখতে? সুমন এবার সাহস করে বলল, কিন্তু আপনার এরকম অবস্থায় এইভাবে বাঁচাটা উচিত হয়নি, তাই না? আসুন, আপনি এই চালার তলায় আসুন আমাদের সঙ্গে, কেননা যেভাবে বাজ পড়ছে আপনার বাইরে দাঁড়িয়ে থাকাটা সুবিধার নয়। লোকটি এবার হেসে উঠল, আর হাসতে হাসতেই বলল, মৃত্যুর ভয় আমি পাই না, মৃত্যু একদিন আসবে। এই যে তোমরা চালের তলায় দাঁড়িয়ে নিজেদেরকে সুরক্ষিত মনে করছো, এটা অনেক বড় ভুল। যদি মৃত্যু লেখা থাকে তাহলে তোমাদের এখানেই মৃত্যু হতে পারে। অজয় বলল, হ্যাঁ, ছাউনির তলায় দাঁড়িয়ে নিজেদের সুরক্ষিত মনে করাটা ভুল। বাজ এখানে পড়লে আমরা আর বাঁচবো না। আমি বললাম, তবু আপনাকে একটা নিরাপদ স্থানে দাঁড়াতে হবে, নাহলে যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেভাবে বজ্রপাত হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে তা খুবই। আমার কথাটা শেষ না হতেই লোকটা আবার হা হা করে হেসে উঠল এবং তার গায়ের চাদরটা সম্পূর্ণ খুলে ফেলল, এবং তা দেখে আমরা সত্যি আরো ভীত হয়ে গেলাম। লোকটির জীর্ণ শীর্ণ চেহারা আর প্রত্যেকটা জায়গায় ক্ষত ক্ষত পোড়া দাগ, তার থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর সেই পোড়া গন্ধ সারা পরিবেশটায় ছড়িয়ে গিয়েছে। তার ফাটা ফাটা কর্কশ গলায় চেঁচিয়ে হো হো করে হাসতে হাসতে আমাদের দিকে তাকিয়ে বলল, বিপদ? কিসের বিপদ? সে দুর্ঘটনা। দেখো, আমাকে তাকিয়ে দেখো, আমার শরীর জ্বলছে, আমি করছি, আমার সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে, আমার শান্তি নেই, কোনো শান্তি নেই। এইভাবে সে চিৎকার করতে থাকলো আর আর্তনাদ করতে থাকলো। হঠাৎ লোকটি আবার অন্ধকারে মিলিয়ে গেলেন। এতক্ষণ ধরে যিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন তিনি হঠাৎ করে আমাদের সামনে আর নেই। কোথায় গেল লোকটা হঠাৎ করে চলে? কিন্তু তার চিৎকার আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি অনেক দূর থেকে ভেসে আসছে আমাদের কানে। সেই কথা আসছে অনেক দূর থেকে। আরেকটি বজ্রপাত, আবার জোরালো শব্দ, বিদ্যুতের আলোয় পরিবেশটা আলোকিত হয়ে উঠল। কোথাও নেই সে লোক, দূর দূর পর্যন্ত তাকে আর দেখা যাচ্ছে না, যেন
তার কোনো অস্তিত্বই নেই। এই ভয়াবহ দৃশ্য আমরা সহ্য করতে পারলাম না। তৎক্ষণাৎ আমরা 3 বন্ধু ঝড় বৃষ্টি উপেক্ষা করে দৌড়তে লাগলাম। দৌড়তে দৌড়তে একটা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। দেখি ভেতরে একটি লোক বসে আছে, সম্ভবত পূজারি হবে। তাকে সমস্ত কথা আমরা খুলে বললাম। আমাদের সমস্ত কথা শোনার পর তিনি যা বললেন তাতে আমাদের 3 জনের গায়ের লোম খাড়া হয়ে উঠল। ওনার নাম হলো হারাধন দাস। আজ থেকে 5 বছর আগে বাড়ি ফেরার পথে ওই মাঠের মধ্যেই উনি বজ্রপাতে মারা যান। অনেকেই ওনাকে দেখতে পেয়েছে। এরকম ঝড় বৃষ্টির রাতে যখন শ্মশানের দিক পুরো নিস্তব্ধ হয়ে যায়, তখন ওনার অতৃপ্ত আত্মা সেখানে আসে। ঝড় থেমে গিয়েছে, কিন্তু বৃষ্টি এখনো পড়ে চলেছে। আমরা 3 বন্ধু বৃষ্টি থামার অপেক্ষায় বসে থাকলাম।